আসসালামু আলাইকুম। বিডি ইঞ্জিনিয়ার শিডিউল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর থিওরি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি সাধারণত ম্যাথমেটিক্যাল টার্মস গুলো নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু আমি ভাবলাম যে আমাদের যদি থিওরিটিক্যাল ধারণাগুলো ক্লিয়ার না হয় তাহলে আমাদের ম্যাথমেটিক্যালস অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। এই জন্য ম্যাথমেটিক্যাল টার্মের পাশাপাশি থিওরিটিক্যাল টার্ম নিয়েও কাজ করবো ইনশাআল্লাহ। তো আজকের টিউটোরিয়ালে আমি চেষ্টা করব পাওয়ার ফ্যাক্টরের এই খুঁটিনাটি যা কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করার। তো আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করি তারা কম বেশি সবাই পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে জানি। কম বেশি বলতে সবাই জানি আমরা আর। কিন্তু আমি আপনাদের সেই পাওয়ার সেই ধারণাগুলোকে আরো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা খুব ভালো ধারণা রাখেন তারা তো রাখেনই। যাদের একটু বোঝার বা একটু ধারণা কম আছে তাদের এই টিউটোরিয়ালটা কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আসলে কি কি বিষয় সম্পর্কে জানবো সেই ব্যাপারটা আগে আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমরা জানবো হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কি, তারপরে পাওয়ার ফ্যাক্টর প্রকারভেদ, পাওয়ার ফ্যাক্টরের যে মানগুলো থাকে এটা দ্বারা মূলত আমরা কি বুঝি, বা এই মানের ভেরিয়েশন হলে কি, মানের ভেরিয়েশন দ্বারা কি বুঝি, আর পাওয়ার ফ্যাক্টর কি শূন্য হতে পারে কিনা, আর পাওয়ার ফ্যাক্টর কম হলে সিস্টেমে কি অসুবিধা হয়। এখন আহ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় প্রশ্ন করে থাকে যে ভাইবা বোর্ডে যে পাওয়ার ফ্যাক্টর কম হলে কি অসুবিধা হয়। সাধারণত পাওয়ার ফ্যাক্টর তো আমরা বেশি রাখি, কিন্তু কম হলে কি অসুবিধা এটা আসলে আমাদের জানার প্রয়োজন আছে। পাওয়ার ফ্যাক্টর কারেকশন, পাওয়ার ফ্যাক্টর যেহেতু আমাদের বেশি প্রয়োজন তাহলে কম থাকলে সেটাকে আমরা কারেকশন করবো কিভাবে, বা পাওয়ার ফ্যাক্টর কারেকশনটা আসলে কি এটা আমরা জানবো। তারপর জানবো আমরা হচ্ছে অর্থনৈতিক সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টর, যেটা আমাদের মিল লেভেলে বা ফ্যাক্টর লেভেলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, যে আমাদের অর্থনৈতিক সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টরটা কি আসলে মূলত। তাহলে প্রথমে বললো যে পাওয়ার ফ্যাক্টর কি। পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে, আমরা পাওয়ার ফ্যাক্টর তো সবাই জানি, এই পাওয়ার ফ্যাক্টর আমরা লিখে থাকি পি এফ সংক্ষেপে যেটা লিখে থাকি পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরটা কি, পাওয়ার ফ্যাক্টর সমান আমরা লিখে হচ্ছে cos থিটা। আচ্ছা, এখন পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে মূলত এই থিটাটা কি, আমরা এই আমরা সাধারণত চেষ্টা করবো যে যে জিনিসটা শিখবো সেই জিনিসের সমীকরণ থেকে সেই জিনিসটা শেখার জন্য। যেরকম এখানে আমাদের আছে কি cos থিটা আছে, তার মানে থিটাটা কি হবে। থিটাটার দিক থেকে আমরা সংজ্ঞায়ন করতে পারি যে সাধারণত ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে থিটা, আর পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে ভোল্টেজ এবং মধ্যবর্তী কোণের কোসাইন মানটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আমাদের একটা ভোল্টেজ আছে, আহ, ধরলাম এটা আমাদের ভোল্টেজ, আর এইটা ধরলাম আমাদের কারেন্ট, তার মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল আছে। তাহলে পাওয়ার ফ্যাক্টরটা হবে কি, এটা কথার কথা ধরলাম এটা 45 ডিগ্রি আছে। তাহলে আমাদের cos থিটা হবে কি, পাওয়ার ফ্যাক্টর হবে হচ্ছে cos 45 ডিগ্রি। এটা হবে আমার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর আর একটা সংজ্ঞায়ন করা হয়, সেটা হচ্ছে যে প্রকৃত পাওয়ার, বা যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রকৃত পাওয়ার, আর এটাকে বলতে পারি আমরা আপাত পাওয়ার। তাহলে প্রকৃত পাওয়ার এবং আপাত পাওয়ারের যে অনুপাত এটাকে আমরা পাওয়ার ফ্যাক্টর বলতে পারি। কিভাবে, অ্যাক্টিভ পাওয়ারের সূত্র কি আমাদের, অ্যাক্টিভ পাওয়ারের সূত্র হচ্ছে ভিআই cos থিটা, আর আপাত পাওয়ারের সূত্র হচ্ছে
পাওয়ারের সূত্র হচ্ছে ভিআই। তাহলে যদি আমরা এই ফর্মুলাতে লিখি তাহলে ভিআই কস থিটা ডিভাইডেড ভিআই, তাহলে আমরা এখানে পাই কি কস থিটা। এটাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা এখান থেকেও পাওয়ার ফ্যাক্টর সংজ্ঞায়ন করতে পারি। এটাকে যদি আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল অনুযায়ী দেখি তাহলে আরো সহজে বুঝতে পারি। এটা আমাদের ট্রু পাওয়ার, এটাকে আমরা অ্যাক্টিভ পাওয়ার প্রকৃত পাওয়ার বলতেছি, সেটা ভিআই কস থিটা। এটা আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার ভিআই সাইন থিটা, সাইন ফাই বলা হয়েছে, দেওয়া হয়েছে এখানে। আর অ্যাপারেন্ট পাওয়ার সেটা হচ্ছে এস ভিআই। তার মানে এই অ্যাক্টিভ পাওয়ার বা ট্রু পাওয়ার ডিভাইডেড অ্যাপারেন্ট পাওয়ার, তার মানে ভিআই ভিআই কেটে গেল, তাহলে থাকলো কস থিটা। তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞা এভাবে উল্লেখ করতে পারি যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলেন, অথবা ট্রু পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞা। আপনি যে কোনো ভাবে এই জিনিসটাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা আলোচনা করবো যে পাওয়ার ফ্যাক্টরের প্রকারভেদ নিয়ে। যে আমরা তো পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে সংজ্ঞায়ন করলাম, তাহলে পাওয়ার ফ্যাক্টর আসলে কত ধরনের হতে পারে। পাওয়ার ফ্যাক্টর সাধারণত 3 প্রকার হয়ে থাকে। এক নম্বরে আমরা বলতে পারি হচ্ছে ল্যাগিং, 2 নম্বরে হচ্ছে লিডিং, 3 নম্বরে হচ্ছে ইউনিটি। ল্যাগিং, মানে কি ল্যাগ। আমরা যেরকম টেস্ট ক্রিকেটে বলি যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের চাইতে ল্যাগে আছে, বা লিড আছে, লিডের কথা যখন আমরা বলি যে এত রানে লিড করতেছে বাংলাদেশ, তার মানে কি এত রানে বাংলাদেশ আগে আছে। তার মানে লিডের ব্যাপারটা হচ্ছে আগে থাকা, ল্যাগের ব্যাপারটা হচ্ছে পিছিয়ে থাকা। ল্যাগের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর তাহলে কাকে বলবো আমরা? যখন কারেন্ট ভোল্টেজের চেয়ে পিছিয়ে থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আর লিডিং পাওয়ার ফ্যাক্টর কাকে বলবো? উল্টোটা, যখন কারেন্ট ভোল্টেজের চেয়ে আগে থাকবে তখন আমরা বলবো হচ্ছে এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় হচ্ছে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে, কারণ ইন্ডাকটিভ হচ্ছে কয়েল, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়। আর লিডিং হয় হচ্ছে মানে ক্যাপাসিটিভ পাওয়ার, ক্যাপাসিটিভের জন্য। আর ইউনিটি কি? ইউনিটিটা হচ্ছে যখন ভোল্টেজ এবং কারেন্ট একই ডিগ্রিতে থাকবে, তার মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না, 0 ডিগ্রি থাকবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এখন যদি আমি বলি যে 0.8 ল্যাগিং, বা আমরা বলি যে 80 ডিগ্রি ল্যাগ, তাহলে আমাদের বুঝতে হবে যে কারেন্ট ভোল্টেজের চাইতে 80 ডিগ্রি পিছনে আছে। আবার যদি বলি 80 ডিগ্রি লিড, তাহলে আমরা বলবো যে কারেন্ট ভোল্টেজের চাইতে 80 ডিগ্রি এগিয়ে আছে। ইউনিটি তো আমরা সবসময় এর মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকবে না। আমরা যদি এই পাওয়ার ফ্যাক্টরের যে প্রকারভেদটা সেটা যদি আমরা ফেজর ডায়াগ্রামের সাহায্যে দেখি তাহলে আমরা খুব ভালো ক্লিয়ার ধারণা বুঝতে পারবো। এখানে যদি আমি দেখি যে এটা আমার রেজিস্টিভ সার্কিট, যেখানে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই। আর এটা আমাদের হচ্ছে যদি কালারটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা দেখতেছি যে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই। এটা আমাদের রেজিস্টিভ সার্কিট, তার মানে এটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এটা আমাদের ভোল্টেজ, আর এটা আমাদের কারেন্টের ওয়েভ, আর এটা আমাদের ভোল্টেজের ওয়েভ। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কারেন্ট ভোল্টেজের চেয়ে পিছিয়ে আছে, তারপর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে। আর এটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট, যেখানে আমাদের কারেন্টই ভোল্টেজের চাইতে আগে আছে, সেটাকে আমরা বলতেছি লিডিং পাওয়ার ফ্যাক্টর। এই হলো আমাদের মূলত 3 ধরনের পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টরের 3টা প্রকারভেদ সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেলাম। তাহলে এখন আমরা দেখব হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মান দ্বারা আমরা মূলত আসলে কি বুঝি। যখন আমরা বাসা বাড়িতে
আমরা পাওয়ার নিয়ে আলোচনা করি বা পাওয়ারের যে কার্যক্রম সবকিছু কিন্তু আমরা করি কি অ্যাক্টিভ পাওয়ারে, সবকিছু আমাদের অ্যাক্টিভ পাওয়ারে কাজ কাম করি। তাহলে অ্যাক্টিভ পাওয়ার সময় আমরা লিখি কি ভিআই কস থিটা। আচ্ছা, আর এখানে কস থিটাটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এখন আমরা যদি এই ভিআইটা হচ্ছে কি আপাত পাওয়ার, ভিএ এটা হচ্ছে আমাদের আপাত পাওয়ার। আমাদের যদি আপাত পাওয়ার থাকে হচ্ছে 100 কেভিএ, এটা আমাদের হচ্ছে একটা আপাত পাওয়ার। এখন আমি বলছি যে আমার পাওয়ার ফ্যাক্টরের মান হচ্ছে 1, মানে cos থিটার মান যদি 1 হয়, তাহলে আমি অ্যাক্টিভ পাওয়ার কত পাচ্ছি? অ্যাক্টিভ পাওয়ার পাচ্ছি আমি হচ্ছে 100 গুণন 1, তাহলে আমি পাচ্ছি 100 কিলোওয়াট। আবার যদি আবার cos থিটার মান আমি ধরলাম হচ্ছে 0.7, তাহলে আমি পাচ্ছি কত? 100 গুণন 0.7, তাহলে আমি পাচ্ছি এখানে 60 কিলোওয়াট। এটার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারতেছি যে পাওয়ার ফ্যাক্টরের মান বেশি বা কম থাকলে আসলে কি প্রবলেমটা বা কি ভেরিয়েশনটা হয়। আমাদের অ্যাক্টিভ পাওয়ারের মান ভেরিয়েশন করে। যখন আমার পাওয়ার ফ্যাক্টর মান বেশি থাকে তখন আমাদের মান বা পাওয়ারটা বেশি হয়, যখন কমে যায় তখন এটা আমাদের কমে যায়। সিম্পল একটা ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর কি শূন্য হতে পারে কিনা। এখন ব্যাপারটা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর যে শূন্য হবে বা হতে পারে কিনা, আমরা একটা জিনিস খেয়াল করি যদি, যে cos 0 ডিগ্রির মান কত? 1, এটা আমাদের ম্যাক্সিমাম। তাহলে আমাদের আর cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0। আমরা যদি একটা ভোল্টেজ আর কারেন্ট দেখি যে এটা যদি আমাদের ভোল্টেজ ওয়েভফর্ম হয়, আমাদের কারেন্ট হয় এরকম পিছে থাকে, না হইলে এরকম সামনে থাকে, না হলে এরকম হচ্ছে ডিরেক্টলি ভোল্টেজ আর কারেন্ট একসাথে থাকে। এখন ব্যাপারটা হয়েছে যদি আমি এইভাবে ইন্ডিকেট করি যে এটা আমার ভোল্টেজ, এটা আমাদের কারেন্ট লিড করতেছে, এটা গেল। আর যদি এই জিনিসটা হয়, থিওরিটিক্যালি কিন্তু আমাদের পাওয়ার ফ্যাক্টর শূন্য হতে পারে। কেন পারে? যে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমার জিরো হয়ে যায়। ভোল্টেজ এবং কারেন্টের মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, এটা আমাদের আই, এটাও আই ধরলাম। লিডিং এর ক্ষেত্রে এটা আমাদের কারেন্ট 90 ডিগ্রি হয়ে গেল, তার মানে এটা আমাদের হচ্ছে cos 90 ডিগ্রি মান 0। আবার যদি আমি ল্যাগিং এর ক্ষেত্রে ধরি, এটাও 90 ডিগ্রি হয়ে গেল, তার মানে এটা আমাদের 0 হয়ে যাচ্ছে। কিন্তু সেটা কি সম্ভব? এটা কখন সম্ভব হয়? যদি লোডটা পিওর ইন্ডাকটিভ হয়। যদি লোডটা আমাদের পিওর ইন্ডাকটিভ হয় অথবা পিওর ক্যাপাসিটিভ হয়, শুধুমাত্র তখনই আমাদের পাওয়ার ফ্যাক্টর শূন্য হওয়া সম্ভব। কিন্তু কোনো জিনিসই ফুললি পিওর না, কিছুটা কিছু আমাদের ভেজাল থাকে। যে কোনো লোডই হোক, আমরা ফুললি পিওর ইন্ডাকটিভ লোড পাই না বা ফুললি আমরা পিওর ক্যাপাসিটিভ লোডও পাই না। তবে যদি পাই ভালো, বা সাধারণত পাওয়া যায় না, যেটা আমাদের সিস্টেমের জন্য ক্ষতি, যে আবার 0 ডিগ্রি পাওয়ার ফ্যাক্টর শূন্য হয়ে গেছে। যাই হোক, কিন্তু আমরা আসলে মূলত পিওরলি ইন্ডাকটিভ লোড বা পিওরলি ক্যাপাসিটিভ লোড কখনোই পাই না, বা এটা আসলে থিওরিটিক্যালি সম্ভব কিন্তু প্র্যাকটিক্যালি এটা অসম্ভব একটা ব্যাপার। এখন পাওয়ার ফ্যাক্টর কম হলে আসলে সিস্টেমের কি কি অসুবিধা হয়, এটা সম্পর্কে আসলে পূর্বে কিছুটা ধারণা দিছিলাম যখন আমি পাওয়ার ফ্যাক্টর মানের ব্যাপারে বলছিলাম। এখন দেখেন আমাদের পিটা কত? ভিআই কস থিটা। এটা কস থিটা আমাদের পাওয়ার ফ্যাক্টর, আর এসটা কি? আপাতত পাওয়ারটা কি আমাদের ভিআই। সাধারণত আমাদের
মেশিনে যে যন্ত্রপাতিগুলো হয় সেগুলো হয় হচ্ছে আমাদের কেভিএ রেটেড, এই রেটেড আমাদের যন্ত্রপাতিগুলো হয়। এখন যদি আমার পাওয়ার ফ্যাক্টর কম হয়, আমি যেটা পূর্বেও দেখাইছিলাম যে কথার কথা আমার 100 কেভিএ পাওয়ার লোড, মানে 100 কেভিএর একটা আমাদের ইয়ে আছে, ইকুইপমেন্ট আছে, বা আমাদের ট্রান্সফর্মার বলি বা যেটাই বলি, কোনো একটা যন্ত্র আছে, তার কস্তিটার মান যদি আমার 0.6 হয় তাহলে কত হচ্ছে, 60 কিলোওয়াট আমার এটা পাওয়ার দিতে পারতেছে। এই একই জিনিস যদি আমি 0.9 আমাদের কস্তিটা হয় তাহলে আমাদের দিতে পারতেছে 90 কিলোওয়াট। তার মানে আমার যখনই পাওয়ার ফ্যাক্টরটা কমে যাচ্ছে তখন আমাদের যে অ্যাক্টিভ পাওয়ারটা সেটা আলটিমেটলি কমে যাচ্ছে। তাহলে আমার দেখা যাচ্ছে আমার লাগবে হচ্ছে 90 কিলোওয়াট, আমার হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার লাগবে, কিন্তু আমার কস্তিটা আছে কি, বা পাওয়ার ফ্যাক্টর আছে আমার 0.6, তাহলে আমার করতে হবে কি, তাহলে এস এর মান বাড়াতে হবে, না ছাড়া তো আমি আলটিমেটলি এই জায়গাতে আসতে পারবো না। তাহলে আমাদের এস এর মান মানে কি, আমাদের এই মেশিনের যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতা বাড়াতে হবে, তার মানে বড় যন্ত্র লাগবে। বড় যন্ত্র মানে কি, আমার বড় বেশি কষ্ট পড়বে, বা তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ইকোনমিক্যাল যে লসটা, ইকোনমিক্যাল লসটা আমাদের হচ্ছে। আর এখান থেকে তো আমরা সহজেই বুঝতে পারতেছি যে আমরা আসলে যে আমাদের কার্যকরী পাওয়ারটা, সেই কার্যকরী পাওয়ারটা আমরা কতটা ডিফারেন্স হচ্ছে, যে লো পাওয়ার ফ্যাক্টর এবং হাই পাওয়ার ফ্যাক্টরের যেই ডিফারেন্সটা সেটা আমরা সহজে আমরা ক্যালকুলেশন থেকে বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের একটা পাওয়ার ফ্যাক্টর কম হলে এটা আমাদের একটা সিস্টেমের অসুবিধা বা আমাদের নিজেদের অসুবিধা। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বাসা বাড়িতে বা ফ্যাক্টরিগুলোতে পাওয়ার ফ্যাক্টর কারেকশন বা পিএফ মিটার লাগানো হয়ে থাকে। এটা লাগানো হয় কেন? যদি আমার পাওয়ার ফ্যাক্টর নির্দিষ্ট, আমাদের যে কোম্পানি আছে কোম্পানিগুলো নির্দিষ্ট একটা রেটেড দিয়ে দেয় যে আমার পাওয়ার ফ্যাক্টর, কথার কথা আমার পাওয়ার ফ্যাক্টর 8.5 এর নিচে নামানো যাবে না। যদি আমার পাওয়ার ফ্যাক্টর কোনো কারণে 8.5 এর নিচে আসে, সেই অনুপাতে আমার একটা চার্জ কাটা হবে আমার ওই মিটারে, যে আমার কতক্ষণ সময় কতক্ষণ ধরে কত পরিমাণ লোড এই পাওয়ার ফ্যাক্টর নিচে চলেছে, এবং সেই অনুযায়ী আমাকে অবশ্যই আমাকে জরিমানা দিতে হবে বা আমাকে আমার কাছ থেকে চার্জ কাটা হবে। আবার যদি আর একটা ব্যাপার আমরা ইকোনমিক্যাল ব্যাপার খেয়াল করি, যে আমার পি ইকুয়াল হচ্ছে ভিআই কস থিটা বা পাওয়ার ফ্যাক্টর। এখন আমার আই ইকুয়াল কি হবে, পি ডিভাইডেড ভি কস থিটা। এখন আমার কস থিটার মান যত কমবে আমাদের কারেন্টের মান তত বাড়বে নির্দিষ্ট পরিমাণ পাওয়ারের জন্য। বা আমার ভোল্টেজ কথা কথা আমি 220 ভোল্ট দিলাম বাসা বাড়ির ক্ষেত্রে, যেটা আমি অলরেডি এখানে বলছি যে আমাদের একটা চার্জ কাটা হয় যদি আমি পাওয়ার ফ্যাক্টর নিচে নেমে যায়। তো এখন যদি আমি দেখতেছি যে আমার পাওয়ার ফ্যাক্টরটা নিচে নেমে গেছে, এই আই এর মানটা তাহলে কি হচ্ছে, আলটিমেটলি বেড়ে যাচ্ছে। তার মানে কি, আমার বেড়ে যাওয়ার কারণে যে আমার ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে তার যে তারের যে সাইজটা আছে, আহ, সেখানে আমার কারেন্ট প্রবাহটা বেড়ে যাচ্ছে, কারেন্ট প্রবাহ বেড়ে যাওয়ার কারণে লসটা বেড়ে যাচ্ছে। তো লসটা বেড়ে যাওয়ার কারণে ডিস্ট্রিবিউশন কোম্পানির ক্ষতি হচ্ছে, যে ক্ষতি পোষানোর জন্য তারা মিটার লাগিয়ে থাকে যেন আহ, আমাকে জরিমানা করতে পারে বা আমি নির্দিষ্ট রেটেড পাওয়ার ফ্যাক্টরে আমার যে যন্ত্রপাতিগুলো চালাই। এটা মূলত মেইন উদ্দেশ্য। এখন এবার আমরা আলোচনা করবো যে পাওয়ার ফ্যাক্টর কারেকশন নিয়ে। পাওয়ার ফ্যাক্টরের কারেকশনটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা ক্যাপাসিটর ব্যাংক বা হচ্ছে সিনক্রোনাস মোটর ব্যবহার করে এই পাওয়ার ফ্যাক্টরটাকে কারেকশন করব। সেটা কিভাবে আমরা করব কি, যে রিঅ্যাক্টিভ পাওয়ার যে মানটা আছে সেই মানটা কমাবো এবং অ্যাক্টিভ পাওয়ারের মানটাকে বা অ্যাক্টিভ পাওয়ারের পরিমাণকে বাড়াবো। এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর কারেকশন। এখন আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারের এটা কিভাবে সম্ভব হয় আর কি, দেখা যাচ্ছে যে আমার এটা আমাদের হচ্ছে হলে এস পি কিউ। তাহলে আমরা যদি এই মানটা আমাদের এখন আছে, এটা কি রিঅ্যাক্টিভ পাওয়ার আছে আমার এই পর্যন্ত,
আমি যদি রিঅ্যাক্টিভ পাওয়ারের মানটাকে কমায়া এখানে আনি তাহলে আমাদের প্রথম অ্যাঙ্গেল ছিল এটা, আমি ধরে নিলাম যে এটা আমার অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি। এখন আমি যদি এখানে নিয়ে আসতে পারি তাহলে আমাদের অ্যাঙ্গেলটা হয় এখন এটা 45 ডিগ্রি। কথার কথা আমি ধরে নিলাম যে এটা আমার 45 ডিগ্রি। তাহলে আমাদের যেই পাওয়ার ফ্যাক্টরটা আছে সেই পাওয়ার ফ্যাক্টরটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। তাহলে এইভাবে আমরা পাওয়ার ফ্যাক্টর কারেকশন করতে পারি। এখন আমি যদি আমাদের আর একটা ফিগার দেখায় যে আমার এটা একটা লোড আছে, এখন এই লোডটাকে আমি করব কি, এখানে একটা ক্যাপাসিটর বা যে আমাদের কি বলে এটাকে সিনক্রোনাস মোটর ইউজ করতেছি। তাহলে এটা ছিল আমাদের প্রথম অবস্থায় কিলোওয়াট আওয়ার, আর এইটুকু আমাদের বেড়ে গেল আমি এই ক্যাপাসিটর বা যে আমাদের সিনক্রোনাস মোটর আছে সেটাই ব্যবহার করার জন্য। তাহলে এটা আমাদের বেড়ে গেল। এটা করার কারণে এটা হবে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেন্স। এইভাবে আমাদের হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করা হয়। এটা আমাদের একটা মোটর, সিনক্রোনাস মোটর, যেটা মূলত এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন। আমরা যেহেতু এখানে পাওয়ার ফ্যাক্টর কারেকশনের সংজ্ঞা দেখতেছি, তাহলে আমরা শুধুমাত্র এটা দেখব, কারণ পাওয়ার ফ্যাক্টর কারেকশন এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে যখন আমি পাওয়ার ফ্যাক্টর কারেকশনের ম্যাথগুলো ডিটেলস করাবো আমার সামনের টিউটোরিয়ালগুলোতে। তখন এই জিনিসগুলো আরো সুন্দরভাবে ক্লিয়ার হবে যে কেমনে কি হচ্ছে, কোথায় পড়ে যাচ্ছে, কোথায় বাইরে যাচ্ছে, কেন এই ভেরিয়েশন গুলো হচ্ছে। সবকিছু ডিটেলস অঙ্ক দেখলে বুঝতে পারবেন, কারণ এগুলো ম্যাথমেটিক্যাল টার্মস দিয়ে সহজে বোঝা যায়। তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর কারেকশনের একটা জিনিসই শুধু খেয়াল রাখবো যে রিঅ্যাক্টিভ পাওয়ারের মান আমরা কমাবো আর অ্যাক্টিভ পাওয়ারের মান আমরা বাড়াবো। এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর কারেকশনের মেইন উদ্দেশ্য। আচ্ছা, অর্থনৈতিক সাশ্রয় পাওয়ার ফ্যাক্টর এটা সম্পর্কে জানবো। তাহলে অর্থনৈতিক সাশ্রয় পাওয়ার ফ্যাক্টরটা হলে পাওয়ার ফ্যাক্টরটিকে যে মানে উন্নত করলে বাৎসরিক সর্বোচ্চ সাশ্রয় হয়, উক্ত পাওয়ার ফ্যাক্টরকে আমরা বলতেছি হচ্ছে অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর। ব্যাপারটা হচ্ছে যে আমরা পাওয়ার ফ্যাক্টরকে একটা নির্দিষ্ট মানে উন্নত করব, যে কারণে আমরা বাৎসরিক একটা সর্বোচ্চ সাশ্রয় পাবো। তাহলে এটাকে আমরা যদি ফর্মুলার সাহায্যে লিখি তাহলে হয় হচ্ছে মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর cos থিটা সমান হবে হচ্ছে 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল স্কয়ার। এটা আমাদের হচ্ছে সাশ্রয় পাওয়ার ফ্যাক্টরের যে সূত্র সেটা। তাহলে এখানে ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে যে আমাদের চার্জ হবে, সে চার্জ বা টাকা যেটা আমরা উল্লেখ করি সেটা হবে হচ্ছে কে ভি এ আর পার বছরে, আর এক্স হবে এখানে হচ্ছে একই জিনিস চার্জ বা টাকা, এটা হবে হচ্ছে কেভিএ পার বছরে। তার মানে এটা হচ্ছে আমাদের আপাত পাওয়ার, এটা হচ্ছে আমাদের কেভিএ, আর তার মানে এটা রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার আমাদের অর্থনৈতিক সাশ্রয় পাওয়ার ফ্যাক্টরের ম্যাথগুলো সাধারণত পরীক্ষাগুলোতে আসে, সেই সম্পর্কে আমরা ডিটেলস জানবো। আজকে শুধু আমরা জানলাম যে অর্থনৈতিক সাশ্রয় পাওয়ার ফ্যাক্টরটা কি, আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা সম্পর্কে আমরা জানলাম। তো মোটামুটি চেষ্টা করেছি পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে ভালো একটা ধারণা দেওয়ার জন্য। তবুও যদি আপনাদের থিওরিটিক্যাল কোনো ব্যাপারে জানার ইচ্ছা থাকে, কোনো ব্যাপার, কোনো থিওরিটিক্যাল যে সলিউশন থাকে বা থিওরিটিক্যাল যে আমাদের প্রমাণ থাকে, কোনো প্রমাণ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেই প্রমাণগুলা আহ, আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই থিওরিটিক্যাল ব্যাপারগুলো নিয়েও আলোচনা করার জন্য। এটা আসলে
প্রথম থিওরিটিক্যাল ডেমো তৈরি করলাম বা থিওরিটিক্যাল টিউটোরিয়াল তৈরি করলাম। এর আগে যেগুলো করছিলাম সেগুলো ছিল হচ্ছে জাস্ট শখের বসে, এখন করলাম হচ্ছে জাস্ট সম্পূর্ণরূপে একটা ভালো ধারণা দেওয়ার জন্য, যেটা আমাদের চাকরিতে কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য।